হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতে আমরা আমাদের ফিমেল লিড লিলিকে দেখতে পাই, যে এক পাহাড়ি মেয়ে। তার নিজের বলতে কেউ নেই, সে একেবারেই অনাথ। পাহাড়ের মাঝে তার ছোট্ট একটা খামার বাড়ি, আর সেখানেই সে চাষবাস করে জীবন চালিয়ে যাচ্ছে। এদিকে সে এখন বিয়ে করতে চায়, কিন্তু এতদিনেও তার জন্য একটা ভালো ছেলে জোটেনি। তাই জীবনটা একদমই কষ্টকর হয়ে উঠেছে। প্রচুর ছেলের বিয়ের প্রস্তাব এলেও লিলি সব সময় না করে দিত। কিন্তু একদিন তার চোখ পড়ে একটা ছেলের উপর। ছেলেটির নাম ছিল জেরি, আর সেই আমাদের মেল লিড। জেরি একজন ধনী পরিবারের ছেলে, কিন্তু শহরের বিলাসবহুল জীবন ছেড়ে সে গ্রামের নির্জন পরিবেশেই থাকতে বেশি পছন্দ করে। সে সব সময়ই চুপচাপ থাকতো। একদিন জেরি রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হচ্ছিল, তখনই লিলি তাকে প্রথম দেখে। সে মুগ্ধ হয়ে ভাবে, ইস, ছেলেটা কত সুন্দর দেখতে। লোকেরা জেরি সম্পর্কে কথা বলছিল, আর লিলির তখনই মনে হয়, ওহ, তাহলে কি সে শহর থেকে এসেছে। এরপর লিলি নিজের স্কুটারে বাড়ি ফিরছিল, কিন্তু রাস্তায় হঠাৎ তার স্কুটারটা খারাপ হয়ে যায়। তখন সে ভাবে, আমার বাড়ি তো এখান থেকে 5 কিলোমিটার দূরে, তাহলে এখন কি করব। এই সময় একটা গাড়ি এসে সেখানে থামে, আর এই গাড়িটা কারো নয়, বরং জেরির। লিলি তখন নিজে তাকে পুরো ঘটনাটা বলে, যে কিভাবে তার স্কুটার খারাপ হয়েছে। কিন্তু জেরি কিছুই বলে না। চুপচাপ সে নিজের গাড়ির পিছনে লিলির স্কুটারটা বেঁধে তাকে বাড়িতে পৌঁছে দেয়। লিলি এতে খুব কৃতজ্ঞ হয়, আর জেরিকে নিজের হাতে বানানো গ্রামের ফলমূল আর কিছু জিনিস উপহার দেয়। কিন্তু জেরি কিছুই নেয় না, বরং চলে যেতে থাকে। লিলি তখন জিজ্ঞাসা করে, তুমি কোথায় থাকো? আমি তোমার বাড়িতে গিয়ে কিছু দিয়ে আসতে চাই। তুমি তো আমাকে অনেক সাহায্য করেছো। জেরি তখন বলে, আমি তো তোমার পাশের বাড়িতেই থাকি। এই কথা শুনে লিলি চমকে ওঠে। সে বলে, তুমি পাশের বাড়িতে থাকো? আমি তো কখনো তোমাকে দেখিনি। তখন জেরি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। ঘরে ফিরে সে একা বসে থাকে, একদম মনমরা হয়ে। সে খাবারও খায় না, শুধু ডিপ্রেশনের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে লিলি যখন কাজে যায়, তখন সে দেখে জেরি ছাদে শুয়ে আছে। সে জেরিকে হ্যালো বলে ডাকলেও জেরি সাড়া দেয় না। কাজ শেষে লিলি ফিরে এসে আবার দেখে জেরি সেই একই স্থানে রয়েছে। এতে লিলি চিন্তিত হয়ে যায়। সে ছুটে জেরির রুমে আসে, আর দেখে জেরির শরীর প্রচন্ড গরম, তার জ্বর এসেছে। সঙ্গে সঙ্গে লিলি তাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর বলে জেরির শরীরে ভালো খাবারের অভাব রয়েছে, এবং এমনকি তার মানসিক অবসাদেরও লক্ষণ স্পষ্ট। ডক্টরের মুখে শোনা যায় তার বাবা মা কখনো তার এই মনের অবস্থা নিয়ে ভাবেনি, বরং তাকে অযোগ্য সন্তান বলে গেছে। এটা শুনে লিলির মনটা খারাপ হয়ে যায়। এরপর জেরির জ্ঞান ফেরে, আর লিলি তাকে চুপ খাওয়ায়। জেরি তখন ভাবে, এই মেয়েটা কেন আমার এত কেয়ার করছে। এরপর হসপিটাল থেকে ফেরার সময় লিলি জিজ্ঞেস করে, তোমার বয়স কত? জেরি বলে, আমার বয়স 28, আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এই শুনেই লিলি মনে মনে খুশি হয়। সে ভাবে, ইস, আমি তো 24, মানে একটা চান্স আছে। এরপর জেরি হঠাৎ লিলিকে 1 মিলিয়ন টাকা ট্রান্সফার করে দেয়। লিলি তো এতে অবাক হয়ে যায়। সে বলে, তুমি কেন এসব আমাকে দিলে? জেরি বলে, তুমি আমাকে ডক্টরের কাছে নিয়ে গেলে, তাই আমি কৃতজ্ঞতা স্বরূপ এটা দিলাম। কিন্তু লিলি সেটা ফিরিয়ে দেয়, আর বলে, তুমি তো আমার প্রতিবেশী, বিপদে যদি পাশে না থাকি তাহলে আর কে থাকবে। এরপর জেরি চলে যাওয়ার সময় সে নিজের কোট আর গ্লাভস লিলিকে দিয়ে বলে, বাইরে খুব ঠান্ডা, এগুলো রাখো। তো ঘরে ফিরে জেলি লিলির ছবিগুলো দেখতে থাকে, আর স্মাইল করে। তখন লিলি তাকে এসএমএস করে, কিন্তু জেরি কোনো রিপ্লাই করে না, বরং সে ফোনটা অফ রাখে। লিলির মনেতে খারাপ হয়ে যায়, তবুও সে তার দেওয়া কোট আর গ্লাভস দেখে অনেক আনন্দ পায়। পরদিন লিলি জেরির দরজার বাইরে একটা টিফিন রেখে দেয়, এবং সঙ্গে একটা ছোট নোটও রেখে দেয়। জেরি সেই খাবার খেয়ে ভাবে, এটা তো দারুণ হয়েছে। সে শুধু টিফিনের পিকচার তুলে লিলিকে পাঠিয়ে দেয়, আর লিখে থ্যাংক ইউ। লিলি এতে অনেক খুশি হয়। এরপর রাতের বেলা জেরি আসে লিলির ঘরে।
সে টিফিন ফেরত দিতে এসেছিল এবং সে সঙ্গে করে একটা চকলেটের বক্সও এনেছিল। সে হাসি মুখে বলে, এইটা তোমার জন্য। কিন্তু লিলি তাকে থামিয়ে দেয়। সে বলে, তুমি এখনই যেতে পারবে না, আমি ডিনার বানাচ্ছি, এসো একসাথে খাবো, প্লিজ একটুখানি ওয়েট করো। এরপর লিলি একে একে নানান আইটেম পরিবেশন করে আর জেরি চুপচাপ বসে থাকে। লিলি যখন নতুন একটা আইটেম আনতে কিচেনে যায়, তখন হঠাৎ করে জেরির মনে অদ্ভুত সব কল্পনা বেড়াতে থাকে। চারপাশে আলোয় নিভে যায় আর তার কাছে মনে হচ্ছিল সে যেন পানিতে ডুবে যাচ্ছে। এই সবই ঘটছিল তার হতাশাজনিত কারণে। লিলি তাড়াহুড়ো করে তখন ফিরে আসে এবং তাকে কম্বলে জড়িয়ে দেয় আর বলে, ভয় পেও না, সব ঠিক আছে। আমি কতবার বলেছি নিজের কেয়ার করো, এটা কি করেছো তুমি? জেরি তখন বুঝতে পারে লিলির যত্নটা কতটা গভীর। লিলি এবার নিজের হাতে বানানো এক বিশেষ রেসিপি তাকে খাওয়ায় আর তাদের একসাথে বসে খাওয়ার মুহূর্তটা হয়ে ওঠে এক অন্যরকম অনুভবের। কিন্তু হঠাৎই সব শান্ত পরিবেশ বদলে যায়। লিলির এক দূর সম্পর্কের আত্মীয় আসে তার ছেলেকে নিয়ে। সে এসে বলতে থাকে, তোমার জীবন কতটা কঠিন, এত কিছু একা সামলাচ্ছ, তাও তুমি একা। এতদিন হয়ে গেছে, তাহলে কেন তুমি বিয়ে করছো না? তুমি চাইলে আমার ছেলেকে বিয়ে করতে পারো, তার বয়স এখন 30 আর তুমিও তো ছোট নাও। এই কথা শুনে সেখানে হাজির হয় জেরি। সে ঠাট্টার ছলে বলে, তোমার ছেলে তো দেখতে একদমই বুড়ো মানুষের মতো। ওই আত্মীয় এটা শুনে ক্ষেপে যায় আর বলে, তুমি কে? আমার ছেলের ব্যাপারে এসব কথা কেন বলছো? তখন জেরি বলে, আমি লিলির ফ্রেন্ড, আর লিলিকে অপমান করে কথা বললে আমি তা একদমই সহ্য করব না। লিলি তখন সাহস করে দাঁড়িয়ে পড়ে। সে ক্লিয়ার জানিয়ে দেয়, আমার মনে কিছুই নেই, আর দয়া করে আমার জীবন নিয়ে এসব কথা বলবেন না। তখন সে আত্মীয় বলে, তুমি তো রোজগার করো না, তাহলে তুমি কি করে খাও? নিশ্চয়ই তুমি খারাপ কিছু করো। এই অপমানজনক কথা শুনে লিলির ধৈর্য ফুরিয়ে যায়। সে মা ছেলেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এমনকি তার কুকুরটাও যেন অপমানের প্রতিবাদ জানিয়ে ঘেউ ঘেউ করতে থাকে। সেই রাতে জেরিকে ধন্যবাদ জানায় লিলি। দুজন একসাথে হাঁটতে বের হয়। তখন জেরির মনে হতে থাকে, আমি এই মেয়েটার জীবনে আর কিভাবে থাকবো? আমি তো নিজে আর বেশি দিন বাঁচব না, কতদিনই বা আছি আমি। সে তখন মনে করে হসপিটালের সেই সময়ের কথা, যখন কিছু মেয়ে বলছিল ও তো 30 বছরও বাঁচবে না, এত ডিপ্রেসড ছেলের সঙ্গে কে থাকবে। এই কথাগুলো যেন জেরির মাথায় ঘুরপাক খেতে থাকে। পরদিন সকালে লিলি তার জন্য আবার টিফিন নিয়ে আসে, কিন্তু সে বাড়ির দরজায় রেখে চলে যায়। সারাদিন ধরে লিলি ফোন চেক করে, যেমন জেরি কি খেলো, কোন মেসেজ দিল, কিন্তু জেরি তাকে কোনো এসএমএসই দেয় না। তাই লিলি সন্ধ্যাবেলায় আর থাকতে না পেরে ছুটে যায় জেরির বাসায়। সে গিয়ে দেখে টিফিনের বক্স যেমনটা রেখেছিল তেমনই আছে। সে ভেতরে গিয়ে দেখে জেরি অনেক অসুস্থ। লিলি দেরি না করে ডক্টরকে ডেকে আনে। ডক্টর বলে, জ্বর অনেক বেশি ছিল, ইনজেকশন আর ড্রিপ দিয়েছি, এখন একটু ভালো আছে। জেরি যখন জ্ঞান ফিরে পায়, লিলি তখন বলে, তোমার শরীর খারাপ লাগলে আমাকে বলো, আমি তোমার পাশে আছি। এই যত্ন আর ভালোবাসায় জেরির বুকটা যেন কেঁপে ওঠে। সে ভাবে, যদি এটা বাস্তব হতো, যদি আমি আর একটু বড় হতাম আর সুস্থ থাকতাম, তাহলে হয়তো আমরা একসাথে থাকতে পারতাম। কিন্তু সেটা তো কখনোই সম্ভব না। এই ভেবে সে কঠিন একটা সিদ্ধান্ত নেয়। সে বলে, তুমি আর এখানে আসবে না। লিলি এতে হতভম্ব হয়ে যায় আর বলে, তুমি এভাবে বলছো কেন? আমি কি ভুল করেছি? তখন জেরি রূঢ়ভাবে বলে, তুমি তো এত ভালো, আর আমি আমি এমন বন্ধু পাওয়ার যোগ্য নই। এই কথাগুলো লিলির মনে আঘাত করে। তার চোখে জল চলে আসে এবং সে সেখান থেকে চলে যায়। আর জেরি ভাবে, এটাই ভালো। যদি আমি আজ থাকি আর কাল না থাকি, তাহলে সে ভেঙে পড়বে। তাই এখনই তাকে দূরে সরানোই উচিত হবে। তো জেরিকে রেখে চলে যাওয়ার সময় লিলি মনে মনে ভাবে, যদি আমি চলে যাই, তাহলে এই সবকিছু তাকে একাই সহ্য করতে হবে। কিন্তু এরপরও সে রাগে সেখান থেকে বেরিয়ে যায়। তখন রাস্তায় হাঁটতে হাঁটতে লিলির চোখ পড়ে একটা ডাস্টবিনে। ভেতরে সে দেখে অনেকগুলো ইনস্ট্যান্ট নুডলসের খালি ক্যান পড়ে আছে। তখন সে চিন্তা করতে থাকে, জেরি তো কখনো নিজের জন্য রান্না করে না, সে সবসময় এসবই খায়। লিলির মনে তখন এক ধরনের অপরাধবোধ জেগে ওঠে। এমন সময় সে এটাও দেখতে পায়, ডাস্টবিনে কিছু ওষুধ পড়ে আছে। সে সেগুলো তুলে নেয়।
তখন তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, যে ওষুধগুলো কিসের জন্য। লিলি যখন বাড়ি ফিরে আসে তখন জেরি দুঃখে নিজের ডিপ্রেশনের ওষুধ আবার খেতে শুরু করে। বৃষ্টির মধ্যে লিলি নিজের ভেজা জামা কাপড় তুলতে গিয়ে দেখে জেরির একটা কোট তার বাড়িতে রয়ে গেছে। সে কোটটা তখন হাতে নেয় আর দেখে ওই একই ওষুধ ওই কোটেও আছে। তখনই লিলির মনে পড়ে, এটাই তো সেই ডিপ্রেশনের মেডিসিন। সে বুঝতে পারে জেরি মানসিকভাবে ভালো নেই। এটা জেনে সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। জেরিও তখন বুঝতে পারে, আমি হয়তো ওকে অনেক কষ্ট দিয়েছি। লিলি হয়তো আর কোনোদিন আমার কাছে আসবে না। সে নিজেকে এই ভেবে গুটিয়ে নেয়। কিন্তু ঠিক তখনই লিলি আবার ফিরে আসে। তার হাতে ছিল খাবার আর জেরির কোটটা। সে বলে, এই খাবারটা আমি বানিয়েছি আর কোটটা ফেরত দিতে এসেছি, বেশি কিছু আবার ভেবো না। এরপর লিলি নিজ হাতে জেরিকে খাওয়াতে থাকে। জেরির চোখে তখন একটাই প্রশ্ন ছিল, যে আমি তার সাথে এত খারাপ ব্যবহার করলাম, তারপরেও সে আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছে। তখন লিলি বলে, তুমি খাও, আমি বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। সে ঘরের দিকে তাকিয়ে চিন্তা করে, সবকিছু এলোমেলো। সে তখন ঘর পরিষ্কার করতে শুরু করে। ধীরে ধীরে ঘরে এক ধরনের পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। সে দরজাটা খুলে দেয়, যেটা জেরি সবসময় বন্ধ রাখত। দরজা খোলা মাত্রই ঠান্ডা হাওয়া এসে ঘরটাকে প্রাণবন্ত করে তোলে। জেরির মনেও তখন পরিবর্তন আসে। সে ভাবে লিলির মধ্যে যেন একটা জাদু আছে, ও এলে সবকিছু সুন্দর হয়ে যায়। পরদিন লিলি নতুন বেডশিট নিয়ে আসে। জেরি অবাক হয়ে বলে, আমার তো বেডশিট আছে, তাহলে তুমি আবার কেন আনলে। লিলি বলে, তোমারটা তো ডার্ক রঙের, এই রং মন খারাপ করে দেয়। আমি তোমার জন্য হালকা রঙের বেডশিট এনেছি, আরো জিনিস আনবো যাতে ঘরটা সুন্দর দেখায়। এরপর লিলি চলে যায়। রাতে জেরি যখন সে বেডশিটে ঘুমায় তখন সে লিলির পারফিউমের স্মেল পায়, যেটা সে প্রতিদিন ইউজ করত। ঘুমানোর সময় সে শান্তি পায় এবং অনেক আরামেও ঘুমায়। পরদিন লিলি বাগানের তাজা গোলাপের শরবত বানিয়ে জেরিকে দেয় আর জিজ্ঞেস করে, এই তাজা গোলাপের শরবত কেমন লাগছে। জেরি তখন মুগ্ধ হয়ে ভাবে, আমি ওকে তাড়িয়ে দিয়েছিলাম, তবুও সে আমার পাশে আছে। সে এত কেয়ার করছে, মনে হচ্ছে সে আমাকে ভালোবাসে। এবার জেরি লিলিকে বলে, আমি তোমাকে যা বলেছিলাম তার জন্য দুঃখিত, তোমাকে এমন বলাটা উচিত হয়নি। লিলি হেসে উত্তর দেয়, আরে এত ভেবে লাভ নেই, ওসব তো পুরনো কথা, আমি তোমার প্রতিবেশী, ভুলে যাও এসব। কিন্তু লিলির মনে তখন ভেসে ওঠে সেই দিনটার কথা, যেদিন সে চলে যাচ্ছিল আর জেরি একা একাই সরি বলছিল। সে ভেবেছিল লিলি শোনেনি, কিন্তু আসলে লিলি সবকিছুই শুনেছিল। সে মনে মনে ভাবে, তুমি যদি এটা আগে বলতে তাহলে কি ক্ষতি হতো। এই ভেবে সে হাসতে থাকে। একদিন লিলি ড্রেস ক্লিন করছিল, তখনও ভাবে, ইস, আমরা যদি একসাথে থাকতে পারতাম। এরপর রাতে তারা নদীর ধারে ঘুরতে যায়। লিলি স্যুপ বানিয়ে এনেছিল জেরির জন্য। সে বলে, তুমি খাবে না, এটা শুধুমাত্র তোমার জন্য। তুমি অসুস্থ তাই আমি তোমার খেয়াল রাখছি, আর আমি তো শুধু ড্রিঙ্কস করবো আর চিপস খাবো। জেরি তখন মজা করে বলে, তাহলে আমিও ড্রিঙ্কস করব। তখন লিলি বলে, আমার গ্র্যান্ডপা বলতেন, কষ্টে থাকা মানুষদের ড্রিঙ্কস করতে দেওয়া উচিত নয়, এতে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যায়। তখন জেরি একটু হেসে ফেলে, কারণ সে এখন অনেকটা ভালো রয়েছে। তারপর তারা একসাথে ড্রিঙ্কস করছিল, কিন্তু গ্রামে থাকা কিছু মহিলা তাদেরকে একসাথে দেখে খারাপ কথা বলতে শুরু করে। তারা বলে, কি জানি কি করছে ওরা, একটা মেয়ের কি একটা ছেলের সঙ্গে থাকা উচিত। এসব শুনে লিলি রেগে গিয়ে স্ক্রুড্রাইভার নিয়ে তাদেরকে ভয় দেখায়। এরপর তারা দুজন হাসতে হাসতে বাড়িতে ফেরে। পরদিন লিলি চা বাগানে যাচ্ছিল চা পাতা তুলতে। সে মন ভরে অনুভব করে এখানকার হাওয়া, এই পাহাড়ি পরিবেশ কতটা সুন্দর। অথচ জেরি এখানকার কিছুই চিনে না, ও তো কখনো ঘর থেকেই বেরোয় না। আর যদি কোনোভাবেও বের হয় সঙ্গে সঙ্গে ঘরে ফিরে যায়। লিলি চায় ও যেন এই শান্তিপূর্ণ পরিবেশটা উপভোগ করে। সেভাবে যদি জেরিকে এখানে নিয়ে আসতে পারতাম তাহলে তার জীবনটা বদলে যেত। ঠিক তখনই জেরি তাকে এসএমএস করে বলে, আমার সাথে দেখা করো। অন্যদিকে জেরির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সে নিজের কেয়ার করতে শুরু করে। প্রথমবারের মতো সে নিজে রান্না করে এবং সেই খাবার লিলির কাছে পাঠায়। লিলি সে খাবার খায় এবং জেরিকে সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য রাজি করায়। জেরিও রাজি হয়ে যায়।
লিলি তখন ওকে দেখে বলে, এই ড্রেসটা তোমার গায়ে অনেক মানাবে, দেখতে অনেক হ্যান্ডসামও লাগবে, কিন্তু এটা পরেই কি তুমি আমার সঙ্গে ঘুরতে যাবে? জেরি কিছু বলে না, শুধু সম্মতি দেয়। এরপর যখন সে ওই ড্রেসটা পরে আসে, লিলি তো অনেক খুশি হয়ে যায়। সে বলে, এই রংটাই তোমার সাথে মানায়। এরপর তারা একসঙ্গে পাহাড়ে যায়, যেখানে লিলি তাকে চা পাতার পাতা কাটা শেখায়। 3টা পাতা একসাথে কাটতে শেখায় এবং জেরিও তা করতে শুরু করে। হঠাৎ জেরি থমকে যায়, কারণ সে যেন প্রকৃতির টানে হারিয়ে যাচ্ছে। সে বুঝতে পারে কত সুন্দর এই জায়গাটা। লিলি ওকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ থেমে গেলে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? জেরি মাথা নাড়ে আর বলে, ধন্যবাদ লিলি। এত বছর পর মনে হচ্ছে আমি বেঁচে আছি, কারণ এতদিন আমার কোনো সঙ্গী ছিল না। লিলি মৃদু হেসে বলে, এমনভাবেই রিল্যাক্স থেকো, কিছু লাগলে আমাকে বলবে। এরপর লিলি জেরিকে ডিনারে ইনভাইট করে। তারা একসাথে রাতের খাবার খায়। জেরি তখন খেতে খেতেই ড্রিঙ্কস করা শুরু করে। লিলি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো? জেরি হাসি মুখে বলে, আজ আমি অনেক খুশি, তাই একটু ড্রিঙ্কস করছি, তুমিও করো। এটা শুনে লিলির মনটা খুশিতে ভরে ওঠে, কারণ সে দেখে জেরি ওর জন্য এতটা আনন্দ পাচ্ছে। তারা একসাথে চেয়ার্স করে এবং ড্রিঙ্কস করে, আর এই মুহূর্তটা হয়ে ওঠে অনেক আনন্দময়। পরদিনও তারা একসাথে পাহাড়ে যায়। ধীরে ধীরে জেরি লিলিকে সাহায্য করতে শুরু করে, দায়িত্ব নেয় এবং ওর পাশে দাঁড়ায়। এরপর তারা বাড়িতে ফিরে আসে। সেখানে লিলি শেখায় পোষা প্রাণীদের কিভাবে টেক কেয়ার করতে হয়। জেরিও সেটা শিখে নেয়। এইসব দেখে লিলি মুগ্ধ হয়। এরপর লিলি বলে, আজ আমাদের গ্রামে একটা উৎসব আছে, সব গ্রামবাসী একসাথে রান্না করবে এবং খাবে। আমি চাই তুমি আমার সঙ্গে চলো, কারণ এখানে আমার পরিবারের কেউ আসবে না। জেরি তখন রাজি হয়ে যায় এবং লিলিও অনেক খুশি হয়। পরদিন সন্ধ্যায় উৎসবের প্রস্তুতিতে দুইজন তৈরি হয়। লিলি জেরিকে দেখে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। তারা যখন বের হতে যাচ্ছে, তখন হঠাৎ জেরি কিছু নারীদের কথা বলে শুনে ফেলে। তারা বলছিল, লিলির জীবনে তো কোনো কিছুই ঠিকঠাক ছিল না। ওর বাবা মারা গেছে, মাও আর নেই, এখন সে কি শুকনা হয়ে গেছে। তখন আরেকজন বলে, দেখো না, মেয়ে বেচারি একাই চাষবাস করে, সে সবকিছু একাই সামলায়। এবার ওর বিয়ে হোক, একটা সংসার হোক, আর কতদিন এভাবে চলবে? এই কথাগুলো শুনে জেরির মনটা ভারী হয়ে যায়। সে ভাবে, আমার জীবন তো কিছু বছর আগে অনেক ভালো ছিল, তারপর কত খারাপ সময় গেল। কিন্তু লিলি, ও তো এত কষ্টেও হাসি খুশি থাকে। সন্ধ্যাবেলায় সবাই মিলে রান্না করে খেতে বসে। লিলির পাশে জেরিও বসে আছে। গ্রামের অনেকে বলছে ওদের জুটিটা অনেক সুন্দর, ওদের তো বিয়ে করে ফেলা উচিত। তখনই সেখানে হাজির হয় সুফি। সুফি লিলির ছোটবেলার ফ্রেন্ড। সদ্য সে একটা চাকরি পেয়েছে। লিলি যখন বাবা মার মৃত্যুর পর কলেজ ছেড়ে গ্রামে চলে আসে, তখন থেকেই ওদের যোগাযোগ আর ছিল না। সুফি এসে লিলিকে বলে, তুমি কলেজ ছাড়লে কেন? তাহলে আজ অনেক বড় হতে পারতে। সুফি বলে, আমি এখন শিক্ষক হয়েছি। সবাই এটা শুনে তাকে অভিনন্দন জানায়। তবে জেরির মনটা খারাপ হয়ে যায়। সে ভাবে, সুফি যদি লিলির সত্যিকারের বন্ধু হতো, তাহলে সে লিলির পাশে থাকতো। সুফি জেরিকে দেখে বলে, হাই, আমি এখন গ্র্যাজুয়েটেড, চাকরিও করছি, কিন্তু তুমি কি করো? জেরি বলে, আমি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে পিএইচডি করেছি। সবাই এটা শুনে তো স্তব্ধ হয়ে যায়। লিলিও অবাক হয়ে বলে, তুমি এত প্রতিভাবান, কখনো বলনি তো। সুফি তখন কটাক্ষ করে বলে, তুমি তো লিলির মতো একটা গ্রামের মেয়ের সঙ্গে আছো, হার্ভার্ডের কেউ এমনটা করবে না। এটা শুনে জেরি রাগ হয়ে যায়। সে বলে, তোমরা জানো না লিলি কতটা স্ট্রং, ওর পাশে থাকার জন্য আমি সব করব। পরদিন লিলি ও জেরি যায় লিলির নানির কবরের কাছে। লিলি প্রার্থনা করে বলে, আমি এখন খুব ভালো আছি, কারণ আমার পাশে একজন সত্যিকার বন্ধু রয়েছে। জেরিও তখন প্রার্থনা করে বলে, গ্র্যান্ডমা, আমি লিলির বন্ধু, আমি সবসময় ওর পাশে থাকব। এরপর বৃষ্টি নামে, আর ওরা একসাথে দৌড়ে বাড়িতে ফিরে আসে। জেরি চা আর খিচুড়ি বানিয়ে আনে। লিলির ঘরে গিটার দেখে জেরি সেটা বাজিয়ে গান গেয়ে শোনায়। লিলি আবেগে বলে, তুমি অনেক সুন্দর গাও। এরপর রাতে হঠাৎ জেরি জেগে ওঠে। বাইরে কুকুরের ডাক শুনে তার সন্দেহ হয়। তার মনে হচ্ছিল কেউ যেন বাড়িতে ঢোকার চেষ্টা করছে। সে লাঠি নিয়ে এগিয়ে যায় এবং দেখে
দুজন লোক লিলির বাড়িতে ঢুকছে এবং ওর পোষা কুকুরটিকে মেরে ফেলার চেষ্টা করছে। তখন হঠাৎ লিলি এসে চিৎকার করে ওঠে আর বলে, তোমরা কি করছো? তারা তখন লিলির উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ঠিক সময় জেরি এসে লাঠি দিয়ে দুজনকে মারতে শুরু করে। দেন সেখানে পুলিশ আসে। জেরি তখন দুর্বল হয়ে পড়েছিল। লিলি তখন কাঁদতে কাঁদতে বলে, প্লিজ পুলিশ আমাদের সাহায্য করুন, জেরি আমাকে বাঁচিয়েছে। পুলিশ তখন প্রমাণ চায়। লিলি বলে, আমার বাড়িতে আমি গোপনে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। সে ফোনে ফুটেজ দেখায় আর সেখানেই প্রমাণ হয়ে যায় সবকিছু। দুই দুষ্কৃতিকারী জানায় এই কাজ আমাদেরকে সুফি করতে বলেছিল। পরদিন গ্রামের লোকেরা আসে লিলির কাছে। তারা বলে, আমরা জানি সুফি ভুল করেছে, এই টাকাটা নাও আর কেসটা তুলে নাও। লিলি এটা শুনে রাগে ফেটে পড়ে। সে বলে, তোমরা ভাবছো টাকা দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে? আমার বাবা মা নেই, আমি আমার পৃথিবী, আর তোমরা আমাকেই দোষ দিচ্ছ? আমি একা মেয়ে, কেউ আমার পাশে নেই। আমি ধর্ষণের হাত থেকে বেঁচে গেছি বলেই কি এখন সবাই বলছে কিছু তো হয়নি? ঠিক তখন জেরি এগিয়ে এসে বলে, তোমাদেরকে একটু লজ্জাও হচ্ছে না? লিলি নিজের সাহস আর চেতনা দিয়েই বেঁচে ফিরেছে। জেরি এটাও বলে, আমার একজন বন্ধু উকিল, আমি ওকে ডেকে আনবো এবং তোমরা সবাই শাস্তি পাবে। এই কথা শুনে লোকেরা ভয় পেয়ে যায় এবং লিলির কাছ থেকে টাকাটা ফেরত নিয়ে নেয়। তখন লিলি জেরির কাঁধে মাথা রেখে বলে, আমি ক্লান্ত, অনেক ক্লান্ত, শুধু একটু ভরসা চাই। জেরি বলে, আমি তোমার পাশে থাকবো, তোমার বন্ধুই সব ব্যবস্থা করবে। পরদিন জেরির উকিল বন্ধু যশ আসে। লিলি তাকে দেখে অনেক আনন্দিত হয়। যশ তাকে বলে, তুমি দারুণ চেঞ্জ হয়ে গেছো। জেরি, তুমি কি প্রেমে পড়েছো? জেরি হেসে বলে, না, শুধুমাত্র একজন ভালো মানুষের সঙ্গে আছি। যশ এতে খুশি হয় আর বলে, সব ঠিক আছে, চিন্তা করো না। এরপর তারা রান্নার জায়গায় আসে, যেখানে যশ বলে, তোমায় এমনভাবে আগে কখনো দেখিনি। ঠিক তখনই লিলি আসে আর বলে, তোমরা তো কেউই অ্যাপ্রন পরনি। সে যশকে একটা অ্যাপ্রন দেয় আর নিজে জেরিকে পরিয়ে দেয়। এরপর রাতের দিকে জেরি যশকে সবকিছু বলতে শুরু করে যে লিলির সঙ্গে কি কি হয়েছে। তারপর যশ বলে, চিন্তা করো না, আমি ব্যবস্থা নেব, আর যারা অন্যায় করেছে প্রত্যেকে শাস্তি পাবে। পরদিন আবার লিলি তার বাগানে কাজ করছিল। তখন সেখানে যশ আসে এবং পোষা প্রাণীদের খেতে দেয়। এরপর জেরি একটা ভারী কিছু টেনে আনছিল, যেটা দেখে লিলি রেগে গিয়ে বলে, তোমায় এসব করতে মানা করেছিলাম, তাহলে আবার কেন করছো? যশ এই দেখে অভিভূত হয় যে একজন মানুষ তার বন্ধুকে এতটা ভালোবাসে, এতটা কেয়ার করে, এবং এখানে গল্পে আবেগ জমে ওঠে। লিলির জন্য জেরির মধ্যে ভালোবাসা জন্মায়, কিন্তু কিছু না বললেও তার চোখে মুখে সব স্পষ্ট ছিল। পরদিন যশ আবার আসে এবং জেরিকে বলে, তোমার আর লিলির সম্পর্কটা কি? লিলির কাছে তোমার থাকা, কথা বলা, একসাথে সময় কাটানো সব দেখেই বোঝা যায় কিছু একটা গভীর অনুভব তৈরি হয়েছে। এরপর জেরির বোন মারিয়া আসে। সে জানতে চায়, আমার ভাইয়ের সঙ্গে দেখা করেছো, সে এখন কেমন আছে? যশ শুধু এতটুকুই বলে, সে ভালো আছে। মারিয়া হালকা হেসে বলে, এটাই জানার ছিল। সে যদি ফিরতে না চায় তাহলেও সমস্যা নেই, সে যেখানে ভালো আছে সেখানেই থাকুক। তখন যশ বলে, জেরির খেয়াল একজন রাখছে। পরের দৃশ্যে জেরি এক মহিলার সঙ্গে দেখা করে, যিনি তার হাতে একটা শিশু নিয়ে এসেছেন। তিনি আসলে ডিম কিনতে এসেছিলেন। জেরি তাকে জিজ্ঞেস করে, তোমরা শিশুদের কি কি দাও? মহিলা বলে, ছোট্ট চাদর, মোজা, নরম খেলনা, এইসব দেই। তখন জেরি বলে, আমার বোনের সন্তান হতে চলেছে। লিলি এটা শুনে অনেক খুশি হয়। সে বলে, তুমি এই প্রথমবার তোমার পরিবার নিয়ে কিছু বললে, আমি নিশ্চয়ই তোমায় সাহায্য করব। এরপর যশ মারিয়াকে উপহার দেয়, যেগুলো জেরি পাঠিয়েছিল। মারিয়া সেটা দেখে খুশিতে আবেগে আপ্লুত হয়ে যায়। পরে সে লিলির সঙ্গে দেখা করে, তারা একসাথে বসে খায়। মারিয়া দেখে তার যে ভাই রান্নাঘরের ধারে কাছেও যেত না, সে এখন লিলির সঙ্গে রান্না করছে। সেই মুহূর্তে তার মনে হয় তারা একে অপরকে ভালোবাসে, তারা একসাথে সময় কাটায়। এরপর মারিয়া জানায় সে ডিভোর্স নিয়েছে। যখন সে প্রেগন্যান্ট ছিল তখন তার সংসার ভেঙে গেছে। 5 মাসের সময় সে জানতে পারে তার স্বামী প্রতারণা করছে। লিলি এতে রাগে ফেটে পড়ে। সে বলে, এমন লোকদের জন্য আমাদের জীবনের ক্ষতি হয়। এরপর মারিয়া বলে,
আমি এসেছিলাম আমার ভাইকে ফিরিয়ে নিতে, কিন্তু এখন দেখে বুঝলাম সেখানে অনেক ভালো আছে, তাই আমি তাকে ফিরিয়ে নিতে চাই না। এরপর সে জেরির কানে কানে কিছু একটা বলে। জেরি তার বোনকে বিদায় দিয়ে লিলির কাছে ফিরে আসে। লিলি তখন বলে, আজ রাতে আমরা বারবিকিউ করব। রাতে তারা একসাথে আকাশের নিচে বসে। তারা একসাথে উপভোগ করে আর খাওয়া দাওয়া করে। হঠাৎ লিলি প্রশ্ন করে, তুমি আমার সম্পর্কে কি ভাবো? জিরি বলে, তুমি খুব ভালো মানুষ। তুমি এত মিষ্টি আর এত যত্নশীলা, যেন তোমার মতো কেউই হয় না। এই বলে সে চুপ করে থাকে। তার উত্তরটা যেন আটকে যায়। লিলি ভাবে হয়তো সে বলতে আগ্রহী না। লিলি এতে কান্না চেপে রাখে এবং সে না পেরে একসময় কেঁদেই ফেলে। সে বলে, তুমি যদি আমাকে ভালো না বাসো তাতেও সমস্যা নেই, এটা তোমার দোষ না। আমি তোমার সঙ্গে যতবার সময় কাটাচ্ছি ততই যেন তোমাকে ভালোবেসে ফেলছি, কিন্তু আমি জানি আমরা একসাথে থাকতে পারবো না। তখন জেরি নিজেও কান্না করে। সে সত্য প্রকাশ করে যে ডক্টর বলেছে আমি 30 বছর বয়স পার করতে পারবো না, তার আগেই আমি মারা যাব। এই কারণে আমি পরিবার ছেড়েছি, কাউকে কিছুই বলিনি। আমি শুধু মৃত্যুর অপেক্ষায় এখানে এসেছি। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তাই তোমার দূরে রাখতে চেয়েছিলাম। আমি অনেক ডক্টর দেখিয়েছি, কিন্তু কেউ বুঝতে পারেনি যে আমার কী রোগ হয়েছে। আমার শরীরে রিসার্চ চলছে, তবুও কোনো উত্তর নেই। আমি শুধু জানি আমি মরে যাব। তখন লিলি তাকে জড়িয়ে ধরে। তার চোখে অশ্রু ছিল, তবুও সে শুধু বলে, আমি তো জানি, তবুও আমি তোমার পাশেই থাকতে চাই। কিন্তু জেরি তাকে মন থেকে বোঝায় যে সে লিলিকে বোঝা বানাতে চায় না। তুমি খুব ভালো, আমি তোমাকে কষ্ট দিতে পারবো না। আমি কালই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। এই শুনে লিলি ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, তুমি চলে গেলে আমার জীবনে আর কেউ থাকবে না। আমি সবাইকে হারিয়েছি, এবার তুমিও হারিও না প্লিজ। কিন্তু জেরি তার ডিসিশনে অটল থাকে। লিলিকে বিদায় জানিয়ে এসে চলে যায়। লিলি সারা রাত ফোনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো মেসেজ কিংবা কল আসে না। পরদিন সকালে মারিয়া ফোন করে জানায় জেরি সুইসাইডের চেষ্টা করেছে, এখন সে হসপিটালে আছে। লিলি তখন দৌড়ে হসপিটালে যায়। ডক্টর জানায় তার অবস্থা স্থিতিশীল, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, হয়তো সে বাঁচতেও পারে। এ শুনে লিলির চোখে আনন্দের অশ্রু নামে। জেরি রুমে গিয়ে লিলি রেগে গিয়ে বলে, তুমি এত সহজে এসব করতে পারলে? আমার সঙ্গে সম্পর্ক ভাঙার এতটাই তাড়া ছিল? তাদের মধ্যে ঝগড়া লেগে যায়, কিন্তু শেষমেশ জেরি ভেঙে পড়ে। তারা আবার একে অপরকে জড়িয়ে ধরে। লিলি এবার তাকে এক সুখবর দেয়। ডক্টর বলেছে তুমি সুস্থ হতে পারো। রিপোর্টে লেখা আছে তুমি ধীরে ধীরে সেরে উঠবে। জেরির চোখে তার নতুন জীবনের আলো ফুটে ওঠে। তারা বাড়ি ফিরে আসে এবং একসাথে সময় কাটায়। এরপর জানা যায় জেরি আসলে একটি বড় কোম্পানির প্রেসিডেন্ট। তার গ্র্যান্ডপা এবং বাবা এই কোম্পানি তৈরি করেছিলেন। লিলি এটা শুনে শকড হয়ে যায়, কিন্তু বলে, তোমার টাকা থাক বা না থাক, আমি তোমাকেই ভালোবাসি। তবে এখানে গল্পে চমক আসে। লিলি যখন সেখানে থাকা ফুলের কাছে ধূপকাঠি জ্বালায়, তখন সে দেখে ফুলগুলো মরে যাচ্ছে। জেরির এতে সন্দেহ হয়। সে জানতে পারে এই ধূপে ছিল ধীরে ধীরে মৃত্যুর বিষ। জেরি সব খোঁজ নিয়ে বুঝে ফেলে তার নিজের চাচাতো ভাই তাকে ধীরে ধীরে বিষ দিয়ে মারার চেষ্টা করেছে। জেরি গিয়ে তাকে ধরে বলে, তুমি আমার ভাই, তাহলে আমার সাথে কেন এমনটা করলে? তার ভাই বলে, তুমি সব সময় সেরা ছিলে, আমি শুধু একটা সুযোগ চেয়েছিলাম। শেষ দৃশ্যে সব সত্য প্রকাশ পায় এবং জেরি ও লিলি বিয়ে করে। সবার ভালোবাসা নিয়ে তারা গ্রামে ফিরে যায় এবং বলে, এই গ্রামটাই আমাদের সবচেয়ে প্রিয় জায়গা, এখানে আমাদের নতুন জীবন শুরু করা উচিত। এভাবেই শেষ হয় এক ভালোবাসা, আত্মত্যাগ আর বিশ্বাসের অসাধারণ গল্পটি। তোমাদের কাছে কেমন লেগেছে গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন কোনো ড্রামা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।